সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে 10ম পর্ব এবং এখানে আমরা 3.7 এর অর্থাৎ অধ্যায় 3.7 এর বেসিক কনসেপ্ট আলোচনা করব। এর ইতিমধ্যে কিন্তু 3.1 থেকে 3.6 পর্যন্ত সবগুলি চ্যাপ্টার তোমাদের সামনে সম্পূর্ণরূপে কমপ্লিট করতে সমর্থ হয়েছি। এই ধারাবাহিকতায় আজকে আমাদের শুরু হবে 3.7। এখানে বেসিক অর্থাৎ ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আলোচনা করব। যেমন প্রথমে আমাদের মূল আলোচ্য বিষয়গুলো দেখো, কোন সরল রেখার ধনাত্মক ও ঋণাত্মক পার্শ্ব কি? p of x1 y1 হতে ax + by + c = 0 এর লম্ব দূরত্ব, অর্থাৎ একটা বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হবে? দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয়। এগুলি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে দেখো, প্রথমে আমাদের আলোচ্য বিষয় কোন রেখার ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব। তাহলে কোন রেখার ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব, ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্বকে আমরা ধরে নিচ্ছি এবি একটি রেখা। ধরি এবি একটি রেখা, এবি একটি সরলরেখা। এর ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব বলতে কি বোঝায় এটা আমরা দেখব। তাহলে আমরা ধরে নিচ্ছি পি কিউ একটি রেখা, পি কিউ যার পি এর স্থানাঙ্ক x1 y1 এবং কিউ এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, এবং এই পি কিউ রেখা এবি কে আর বিন্দুতে ছেদ করে, যেন আর বিন্দু এবি কে, এবং এখানে দেখো m1 m2, অর্থাৎ আর বিন্দু এবি কে m1 m2 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা এখান থেকে কি পাই? দেখো আর এর স্থানাঙ্ক, যেহেতু আর বিন্দু পি কিউ কে অন্তস্থভাবে বিভক্ত করছে, তাহলে আর এর স্থানাঙ্ক কি হবে? এই সূত্র আমরা আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে m1 * x2 মানে m1 এর সাথে x2, m2 এর সাথে x1, m1 * x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, কমা m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। এই হলো আর এর স্থানাঙ্ক। এখন দেখো আর কিন্তু এবি রেখার উপর অবস্থিত, এবং এবি রেখার সমীকরণ, এবি এর সমীকরণ আমরা নিলাম ax + by + c = 0। তাহলে আর বিন্দুটি কিন্তু এবি রেখার উপর অবস্থিত। তাহলে আর বিন্দু এবি কে সিদ্ধ করবে মানে হচ্ছে x এর মান x এর জায়গায়, y এর মান y এর জায়গায় আমরা বসাই দিব। তাহলে আমরা কি পাচ্ছি? আর 1 নং এর উপর অবস্থিত, তাহলে আর এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি পাবো? a * m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস b m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2 প্লাস c = 0। এটা আমরা পাই। দেন আমরা কি পাই? দেখো এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে এখানে আসবে, প্রথমে m1 m2 দ্বারা যদি আমরা গুণ দিয়ে দিই, তাহলে আসবে am1 x2 প্লাস am2 x1 প্লাস bm1 y2 প্লাস bm2 y1 প্লাস cm1 cm2 = 0। এটা আমরা পাই। দেন ফাইনালি আমাদের কি আসবে? আমরা যদি m1 টা কমন নিয়ে নিই, আসবে হচ্ছে m2 কমন নিয়ে, আমরা m2 কমন নিলে আসতেছে ax1 প্লাস by1 প্লাস c, এবং m1 যদি আমরা কমন নিয়ে আসবে ax2 প্লাস by2 প্লাস c = 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই দুইটার অনুপাত এটা পাবো
ax1 plus by1 plus c divided by ax2 by2 plus c equals to minus m1 divided by m2 এটা পাবো। তাহলে দেখো এখানে এই দুইটার অনুপাত কিন্তু আসছে নেগেটিভ, অর্থাৎ আমরা এই যে ab সরলরেখা কিন্তু ছিল আমাদের এটা ax plus by plus c is equals to 0। তাহলে ab রেখার উপর এই বিন্দু আমরা বসাইছি, এই বিন্দু বসাইছি, বসানোর পরে যে মান পাইছি এই মানকে অনুপাত করে দিচ্ছি ঋণাত্মক। তাহলে দুটি বিন্দু একটা রেখার উপর বসানোর পরে এদের অনুপাত নিয়ে যদি মান ঋণাত্মক আসে তাহলে বুঝতে হবে এই বিন্দু দুটি এই যে এবি রেখার দুই পাশে অবস্থান করছিল, অর্থাৎ একটা হচ্ছে এবি রেখার এই পাশে আর একটা এবি রেখার ওই পাশে। তাহলে আমাদেরকে যদি বলা থাকে যে দেখো আমরা যদি একটা एग्जांपल দেই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আমরা বলে নিচ্ছি যেমন 2x y 3 0 একটি রেখা, তাহলে এই রেখাটা হচ্ছে এটা। তাহলে এখন আমরা যদি এখানে 1 2 একটি বিন্দু নেই, 1 2 একটি বিন্দু, এটা হচ্ছে ধনাত্মক পার্শ্ব, এটা হচ্ছে ঋণাত্মক পার্শ্ব আমরা ধরে নিচ্ছি। তাহলে 1 2 বিন্দু যদি নেই এটার উপর 1 2 বিন্দু, তাহলে 1 2 বিন্দু এটাতে বসাইলে কি আসবে 2, এই যে x এর জায়গায় 1 y এর জায়গায় 2 প্লাস 3, তাহলে 3 4 5 6 7 প্লাস আসতেছে। তাহলে এই পাশে অবস্থিত বিন্দুটা এই যে 1 2 কিন্তু এই পাশে অবস্থিত থাকবে। আবার যদি আমরা -5 -3 নেই, -5 -3 এই বিন্দুটা বসাইলে দেখো কি আসে 5 2 -10, 3 -3 প্লাস 3, তাহলে 3 থেকে -10, তাহলে -10 এই বিন্দুটা কিন্তু এই রেখার ওই পাশে অবস্থান করবে, এই যে এখানে -5 -3, অর্থাৎ এই পাশটা আমরা ধনাত্মক ধরে নিয়েছি। তার মানে এই রেখার এই পাশে সব হবে ধনাত্মক। যে বিন্দুগুলি বসাইলে এটা ধনাত্মক আসে এই বিন্দুগুলি এই রেখার এই পাশে অবস্থান করবে, আর যে বিন্দুগুলো বসাইলে এটার মান ঋণাত্মক আসে ওই বিন্দুগুলি এই রেখার ডান পাশে অবস্থান করবে। এটাই হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব। এখন দেখো যদি একই পাশে অবস্থান করে কি হবে, PQ যদি AB রেখার একই পাশে অবস্থান করে, আমরা ধরে নিচ্ছি P বিন্দু হচ্ছে x1 y1 এবং Q বিন্দু এখানে এটা হচ্ছে x2 y2 এবং এটা হচ্ছে R, অর্থাৎ PQ আমরা একটি রেখা নিলাম, এটা বর্ধিতাংশ AB কে R বিন্দুতে ছেদ করে। তাহলে R বিন্দু এই PQ কে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে এই ক্ষেত্রে R এর স্থানাঙ্ক কি হবে, R এর স্থানাঙ্ক হবে যেহেতু বহিস্থভাবে ছেদ করছে, তাহলে আমাদের কি হবে m1 x2 এখানে মাইনাস হবে, অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস আর বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস। তাহলে আমাদের এখানে আসতেছে m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2 কমা m1 y2 মাইনাস m2 y1 ডিভাইড বাই m1 মাইনাস m2। এখন যেহেতু এখানে মাইনাস হবে, যেহেতু এই রেখা এই যে r বিন্দুটি এবি রেখার উপর অবস্থিত এবং এবি রেখার সমীকরণ কিন্তু আমরা ধরে নিয়েছি ax by c 0 নাম্বার। এখন এই r বিন্দু যেহেতু এবি রেখার উপর অবস্থিত, এক নং এর উপর অবস্থিত, যেহেতু r এক নং এর উপর অবস্থিত, এক নং এর উপর অবস্থিত, তাহলে এই r এটাকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করা মানে কি x এর জায়গায় x এর মান যে m1 x1 m1 x2 m1 x2 m2 x1 ডিভাইড বাই m1 মাইনাস m2 এটা প্লাস b m1 y2 মাইনাস m2 y1 ডিভাইড বাই m1 মাইনাস m2 প্লাস c is equals to 0। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে দেখো, তাহলে আমাদের আসবে am1 x2 মাইনাস am2 x1 প্লাস bm1 y2 মাইনাস bm2 y1 প্লাস cm1 মাইনাস cm2 ইকুয়ালস টু 0। এটা আমরা পাই। তাহলে আমাদের ফাইনালি কি আসবে দেখো
ফাইনালি আসবে আমরা যদি m2 কমন নেই থাকবে হলো ax1 মাইনাস m2 কমন ax1 প্লাস by1 প্লাস c, আর m1 কমন দিলে থাকবে হচ্ছে ax2 প্লাস by2 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কিন্তু আমাদের অনুপাতটা কি আসবে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই ax2 প্লাস by2 প্লাস c ইকুয়াল টু m1 বাই m2। তাহলে দেখো এখানে কিন্তু পজিটিভ আসছে, যেহেতু এই বি রেখার একই পাশে অবস্থিত বিন্দু দুইটা p এবং q কিন্তু এই বি রেখার একই পাশে অবস্থিত, তাহলে এই বিন্দু দুইটা এখানে বসাইলে উভয় ক্ষেত্রে চিহ্ন একই আসবে। অর্থাৎ এটা যদি পজিটিভ হয় এটাও পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় এটাও নেগেটিভ আসবে, চিহ্ন একই আসবে। এই জন্য এটা ধনাত্মক হয়ে গেছে, কারণ এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব বুঝে নিলাম। এখন দেখো ধনাত্মক এবং ঋণাত্মক পাশের আরো কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে তাহলে দেখো ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই রেখার ধনাত্মক পার্শ্ব আর ঋণাত্মক পার্শ্ব কি? তাহলে এক নাম্বার, যদি x1 y1 এর জন্য ax1 প্লাস by1 প্লাস c ধনাত্মক হয়, তাহলে x1 y1 বিন্দুটি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এর ধনাত্মক পাশে অবস্থিত হবে, এর ধনাত্মক পাশে অবস্থান করবে। যদি ax1 প্লাস by1 প্লাস c ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক পাশে অবস্থান করবে, এই হলো প্রথম। তাহলে এটার एग्जांपल কি হবে? মনে করো এই যে 2x y 1 0, আমরা যদি এখানে 1 2 বিন্দু বসাই, 1 2 বিন্দু যদি এটাতে বসাই, তাহলে 1 2 বিন্দু এখানে বসাইলাম, তাহলে হবে এখানে হবে 2, এখানে হবে 2 1 হচ্ছে 5, যা হচ্ছে গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক। তাহলে এই 1 2 বিন্দু এই রেখার ধনাত্মক পাশে অবস্থান করবে। আর যদি ঋণাত্মক হয়, যেমন আমরা যদি -2 -3 নেই বিন্দুটি, এই বিন্দু এখানে বসাই, তাহলে হবে কি -4 -3 1, তাহলে আসতেছে -6 লেস দেন 0। তার মানে এই বিন্দুটি এই রেখার ঋণাত্মক পাশে অবস্থান করবে। এই হচ্ছে প্রথম কন্ডিশন। দেন দুই নাম্বার কন্ডিশন দেখো, মূল বিন্দুর অবস্থান যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর c ধনাত্মক হয়, তাহলে 0 0 অর্থাৎ মূল বিন্দু ধনাত্মক পাশে থাকবে। মূল বিন্দু ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর ধনাত্মক পাশে থাকবে, যদি ঋণাত্মক হয়, যদি c ঋণাত্মক হয় তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 ঋণাত্মক হয়, তাহলে এত এর ঋণাত্মক পাশে থাকবে, এটা হচ্ছে দুই নম্বর কন্ডিশন। এর মানে হচ্ছে যদি এমন হয় যে 2x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে তো হয়েছে কনস্ট্যান্ট পার্ট c কিন্তু -2, তাহলে মূল বিন্দুটা এই ক্ষেত্রে এই যে 0 0 বিন্দু, এই যে 0 0 বিন্দু যদি আমরা এখানে বসাই, এই যে এখানে যদি সিদ্ধ করাই, তাহলে এই অংশটা কিন্তু শূন্য চলে আসবে, এটা শূন্য -2 ইকুয়াল টু -2 লেস দেন 0। অর্থাৎ c যদি ঋণাত্মক হয় তাহলে মূল বিন্দু ঋণাত্মক পাশে অবস্থান করবে।
এই যে এই রেখা ঋণাত্মক পাশে থাকবে। আর যদি ধনাত্মক হয়, যেমন এখানে যদি ধনাত্মক হয়, তাহলে মূল বিন্দু এই যে এখানে কিন্তু c = 2 অর্থাৎ ধনাত্মক গ্রেটার দেন 0, এই ক্ষেত্রে এই মূল বিন্দু এই রেখার ধনাত্মক পাশে অবস্থান করবে। এই হচ্ছে 2 নাম্বার। দেন আমরা দেখব মূল বিন্দু এবং অন্য যে কোনো বিন্দু। মূল বিন্দু 0 0 এবং x1 y1 এর জন্য যদি ax1 plus by1 plus c ধনাত্মক এবং c ধনাত্মক, এটাও ধনাত্মক, c ও ধনাত্মক, c ধনাত্মক হয়, তাহলে 0 0 এবং x1 y1 ax plus by plus c = 0 এর একই পাশে থাকবে, একই পাশে এবং ধনাত্মক পাশে থাকবে আর কি, একই পাশে থাকবে। আর যদি একই পাশে এবং ধনাত্মক পাশে থাকবে, একই পাশে এবং ধনাত্মক পাশে থাকবে। আর যদি ax1 plus by1 plus c এবং c ঋণাত্মক হয়, তাহলে 0 0 এবং x1 y1 বিপরীত পাশে থাকবে, ঋণাত্মক পাশে থাকবে, ঋণাত্মক পাশে থাকবে, এটা আমরা পাই। তাহলে এটা एग्जांपल কি হতে পারে? দেখো एग्जांपल হবে এমন যে যদি এমন হয় যে x + 2y + হচ্ছে 5 = 0, তাহলে এখানে যদি আমরা একটা বিন্দু নেই 1 2 এবং 1 2 একটা বিন্দু নিলাম এবং 0 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 বিন্দু যদি আমরা এখানে বসাই, তাহলে এটা 1, এটা হচ্ছে 2 2 4, এটা হচ্ছে 5 5 4 9 আর 10 গ্রেটার দেন 0, c হচ্ছে 5 গ্রেটার দেন 0, অর্থাৎ c এবং এটার মান বসাইলে দুইটাই ধনাত্মক, তাহলে এইটা এবং এই যে মূল বিন্দু এবং এই বিন্দু এই রেখার ধনাত্মক পাশে আছে। আর যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে ঋণাত্মক পাশে থাকবে, যেমন এখানে যদি নেগেটিভ হয়। আর আমরা যদি একটা বিন্দু নেই 1 1 বিন্দু নিলাম, তাহলে এখানে দেখো 1, এখানে হচ্ছে 2, এখানে -5 আর সাথে -2 <0 এবং c = -5, এই যে c এর মান -5 0, তাহলে দুইটাই ঋণাত্মক, তাহলে 1 1 এবং 0 0 বিন্দু, 1 1 এবং মূল বিন্দু দুইটাই ঋণাত্মক পাশে অবস্থান করবে। তাহলে এই ছিল আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক পার্শ্ব। অর্থাৎ ফাইনালি আমরা কি পেলাম, মানে যদি এমন হয় বি, এখানে একটা বিন্দু, এই বিন্দুর জন্য এটা ধনাত্মক হয়, তাহলে এই বিন্দু এটা ধনাত্মক পাশে অবস্থিত। আর যদি এই বিন্দুর জন্য এই রেখা ঋণাত্মক আসে, তাহলে এই বিন্দু এই রেখা ঋণাত্মক পাশে অবস্থিত। এই হচ্ছে আমার আলোচ্য বিষয়। এরপরে দেখো p of x1 y1 বিন্দু হতে, p of x1 y1 বিন্দু হতে ax plus by plus c equals to 0 রেখা লম্ব দূরত্ব বের করতে হবে। 0 রেখা লম্ব দূরত্ব নির্ণয়। তার মানে এই যে এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা রেখা আছে, এই বিন্দু থেকে রেখা লম্ব দূরত্ব বের করতে হবে এমন। তাহলে আমরা দেখি আমরা কি করব। প্রথমে আমরা নিচে যেটা দেওয়া আছে যে রেখাটা ax plus by plus c equals to 0, এক নাম্বার। এখন এইটার আরেকটা রেখা আমরা নেই, সেটা হচ্ছে x cos alpha plus y sin alpha minus p equal to 0, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 এবং 2 একই রেখা যদি নির্দেশ করে, এটাও কিন্তু সরলরেখার সমীকরণ, এটাও সরলরেখার সমীকরণ। তাহলে 1 এবং 2 একই সরলরেখা নির্দেশ করলে, 1 ও 2 একই রেখা নির্দেশ করলে এদের অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হবে। যেমন এখানে x এর সহগ cos আলফা, এখানে a এর x এর সহগ a, তাহলে এই দুইটার অনুপাত
অনুরূপ সহগগুলোর অনুপাত সমান, তাহলে এখানে y এর সহগ sin আলফা ডিভাইড বাই এখানে y এর সহগ b এটার অনুপাত, এখানে কনস্ট্যান্ট হচ্ছে -p, এখানে কনস্ট্যান্ট হচ্ছে c, এদের অনুপাতগুলি সমান হবে। তো এই যে তিনটা অনুপাত সমান, তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাও লিখতে পারি, এই যে দুইটার স্কয়ার সমষ্টি রুট, এই দুইটার স্কয়ার সমষ্টি রুট তাও সমান হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কিন্তু লেখা যায় অনুপাত থেকে। সেটা হচ্ছে কিভাবে, যে 1/2 নিলাম একটা, 2/4 নিলাম একটা, এই দুইটার অনুপাত কিন্তু পরস্পর সমান। এখন এখান থেকে যদি আমরা এইভাবে লিখি তাও এই দুইটা সমানই হবে, যেমন এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, তাও কিন্তু একই আসবে রেজাল্ট। তাহলে তাও এই অনুপাতটা এটা সমান হবে। তাহলে এখানে 1 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার আর 1 স্কয়ার, তাহলে √5, নিচে হচ্ছে 4 4 16 আর 4 20, তাহলে 20 কে কি লেখা যায় 2√5, উপরে √5, তাহলে √5 কারা ইকুয়ালস টু হাফ। তাহলে দেখো এই যে অনুপাতটার মান হচ্ছে হাফ, এটা কিন্তু এর সমান, এটা লেখা যায়। তাহলে এইভাবে আমরা লিখছি এখানে এই দুইটা, এই যে এটাকে বর্গ করে যোগ করে রুট করলে, এই দুইটাকে বর্গ রুট করলে এই যে মানটা পাওয়া গেছে, এই মানটাও কিন্তু এটা সমানই হবে, এটারও সমান এটারও সমান এটারও সমান। তাহলে আমরা এখন কি পাই এখান থেকে, এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে এখান থেকে কিন্তু আমরা cos আলফা পেয়ে যাব, এবং এখানে দেখো এই যে এখানে আরেকটু যদি ক্যালকুলেশন করি, যে এটা কিন্তু 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, তাহলে এটা 1, নিচে হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই যে এখান থেকে কি পাবো, এটা সমান এটা নিলে আমরা কিন্তু পাবো cos আলফা ইকুয়ালস টু a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, sin আলফা ইকুয়ালস টু b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং p সমান আমরা পাবো p সমান হচ্ছে এই যে এটা সমান এটা নিলে -c বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা পাই। দেন ফাইনালি আমরা কি করব, এই যে এটা কিন্তু একটা দূরত্বের সমীকরণ, ই কিন্তু হচ্ছে দূরত্ব, তাহলে x1 y1 থেকে এটার দূরত্ব হবে কি, এটাকে সিদ্ধ করাইলেই দূরত্বটা পাওয়া যাবে। তাহলে যে x1 y1 হতে 2 নং এর দূরত্ব, 2 নং এর দূরত্ব কি হবে, দূরত্ব হবে এই যে x এর জায়গায় x1 cos আলফা প্লাস y1 sin আলফা প্লাস -p, এটা আমরা পাই দূরত্ব। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, দূরত্বকে আমরা d দ্বারা সূচিত করি, তাহলে d ইকুয়ালস টু এই যে x1 আমরা রাখলাম, cos আলফা সমান এটা আমরা বসাই দিই, cos আলফার পরিবর্তে a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে y1 b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যে এখানে মাইনাস এখানেও মাইনাসে প্লাস, p এর মান হচ্ছে c বাই এত, তাহলে c বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে, দূরত্ব d ইকুয়ালস টু ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মডুলাস। তাহলে এটাই হবে নির্ণয় দূরত্ব। তাহলে আমাদেরকে যদি বলে যে 1 2 হতে, एग्जांपलটা যদি আমরা দেখি, দেখো কি হবে, অর্থাৎ একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কি হচ্ছে, দেখো ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, x1 y1 থেকে এটা লম্ব দূরত্ব সূত্র হচ্ছে কি, আমরা কি পেলাম, x এর জায়গায় x1 y এর জায়গায় y1 হয়, এই যে এখানে আমরা পাইলাম y এর জায়গায় y1 কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, ডিভাইড বাই √x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা যদি একটা एग्जांपल দেখি, দেখো আমাকে যদি বলে 1 2 বিন্দু হতে x প্লাস y প্লাস 1 এই রেখার লম্ব দূরত্ব বের করো, তাহলে কি হবে দূরত্বটা, এই যে দূরত্ব ইকুয়ালস টু হবে মডুলাস, দূরত্ব যেহেতু ঋণাত্মক হইতে পারে না, এর জন্য পরম মান নেওয়া হয়, তাহলে x এর জায়গায় 1, এই যে 1, y এর জায়গায় 2 প্লাস কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, ডিভাইড বাই √1, x এর সহগ কত 1 স্কয়ার, y এর সহগ কত 1 স্কয়ার, তাহলে আসতেছে কত 2 আর 1 3 আর 1 4, আর নিচে হচ্ছে √2, এটাই কিন্তু হবে অ্যানসার। এইভাবে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করতে হবে।
নেন আমরা দেখব দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। দেখো দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা ধরে নিচ্ছি দুটি সমান্তরাল রেখা, ধরি ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 একটা, আরেকটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0 একটা। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সমান্তরাল মানে কি, এই যে কোন ভেরিয়েবল পার্টটা সেম থাকবে, এখানে ax প্লাস by, এখানে ax প্লাস by, শুধু কনস্ট্যান্টটা পার্থক্য থাকবে। তাহলে কিন্তু এটা দুইটা সমান্তরাল রেখার সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা এই যে এরকম আর কি, এটা একটা রেখা, এটা একটা রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে d। তাহলে আমরা এই যে 1 নং, এটা কিন্তু 1 নং রেখা, এটা 2 নং রেখা, 1 নং রেখার উপর যে কোনো বিন্দু আমরা p অফ x1, y1 নেই। তাহলে আমরা ধরি 1 নং এর উপর যে কোনো বিন্দু p অফ x1, y1। তাহলে x1, y1 কিন্তু 1 নং এর উপর অবস্থিত, তাহলে 1 নং কে সিদ্ধ করবে, x1, y1 1 নং কে সিদ্ধ করবে। অতএব আমরা কি পাই, ax1 প্লাস by1 প্লাস c1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো ax1 প্লাস by1 ইকুয়াল টু মাইনাস c1। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হলো আমাদের 3 নাম্বার, আমরা পাইলাম। দেন আমাদের কি করতে হবে, আমরা এখন এই যে এটা থেকে এটা লম্ব দূরত্ব বের করব। এই যে p অফ x1, y1 থেকে 2 নং এর লম্ব দূরত্ব। তাহলে 2 নং এর লম্ব দূরত্ব কি হবে, p অফ x1, y1 হতে 2 নং এর লম্ব দূরত্ব, 2 নং এর লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু একটু আগে দেখানো হয়েছে, সেটা হচ্ছে মডুলাস। এই যে বিন্দু থেকে বের করতে হবে, আর এই রেখা হচ্ছে এটা, তাহলে x এর জায়গায় x1, তাহলে এখানে হবে ax1 প্লাস y এর জায়গায় y1 by1 প্লাস হচ্ছে c2 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। তাহলে x এর সহগ a, y এর সহগ b, তাহলে এটা হবে। দেন আমরা কিন্তু এই যে ax1 প্লাস by1, এই যে ax1 প্লাস by1 ইকুয়াল টু মাইনাস c1। তাহলে আমরা এখানে মানটা যদি বসাই দিই, কি আসবে, এতটুকুর মান মাইনাস c1 প্লাস c2 ডিভাইড বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা। তাহলে ফাইনালি আমাদের কি আসলো, লম্ব দূরত্ব d ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ, আমরা এটাও লিখতে পারি c1 মাইনাস c2 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, অথবা এটাও লিখতে পারি c2 মাইনাস c1 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। দুইটাই কিন্তু সত্য। তাহলে আমরা লিখতে পারি। এখন আমরা एग्जांपल একটা দেখি কিভাবে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। তাহলে দেখো, দূরত্ব নির্ণয় সূত্র কি, কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিউ ডিভাইড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। তাহলে एग्जांपल, এই যে উদাহরণ যদি আমরা দেখি, একটা উদাহরণ দেখো কি হবে, যে x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 0 একটা রেখা, আর একটা x প্লাস y প্লাস 3 ইকুয়াল টু 0 আরেকটা রেখা। তাহলে দূরত্ব কি হবে, এদের মধ্যবর্তী দূরত্ব হবে এই যে কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বিউ 3 মাইনাস 2 ডিভাইড বাই রুট ওভার x এর সহগ এখানে 1 এখানে 1 স্কয়ার, y এর সহগ হচ্ছে 1 স্কয়ার। এইভাবে কিন্তু দূরত্বটা বের করা, তাহলে ইকুয়ালস টু 1 বাই রুট ওভার 2। এটাই হবে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এরপরে আমরা দেখব কি দেখব, এরপরে আমরা দেখব, দেখো এরপরে আমরা দেখব দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ।
সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? তাহলে আমরা রেখা দুটো ধরে নিচ্ছি, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা রেখা, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 আরেকটি রেখা। তাহলে এই যে রেখা দুটো হচ্ছে এমন আর এমন, এই যে তাহলে এই যে এখানে কিন্তু একটা কোণ, আবার এখানে একটা কোণ, এই দুই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এবি রেখা, এটা এবি রেখা, এটা সিডি রেখা, এটা হচ্ছে সিডি রেখা, এবং এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে এটা। তাহলে এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু, এবং আমরা বলিনি এই যে দেখো এখানে চিত্রটা আসলে কোঅর্ডিনেট সিস্টেমে আঁকতে হবে, তাইলে সুবিধা হবে। দেখো চিত্র কোঅর্ডিনেট সিস্টেমে আমরা আঁকবো, তাহলে এই যে এরকম ব্যাপারটা, তাহলে এই যে এটা একটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে সিডি রেখা, এবং এই যে এটা হচ্ছে একটা কোণ, এটা কিন্তু আরেকটা কোণ, এটা হচ্ছে আরেকটা কোণ। এই কোণের সমদ্বিখণ্ড আমরা বের করব, এবং এবি এর এই পার্শ্বে আমরা ধরে নিলাম ধনাত্মক পার্শ্ব, আর এটাকে ধরে নিলাম ঋণাত্মক পার্শ্ব। সিডি এর এই পাশে হচ্ছে ধনাত্মক পার্শ্ব, এবং এই পাশটা হচ্ছে ঋণাত্মক পার্শ্ব, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো এই যে আমাদের কি করতে হবে, এই রেখার এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই যে এই রেখার সমীকরণটা আমাদের বের করতে হবে, এই রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের মনে করো PQ রেখা। তাহলে এই রেখার উপরস্থ যে কোনো একটি বিন্দু আমরা নেই x1 y1, তাহলে এটা থেকে এটার উপর লম্ব টানি, এটার উপর লম্ব টানি, এটা PL, এটা PM। তাহলে দেখো যেহেতু এটা সমদ্বিখণ্ডক, PQ রেখা যেহেতু এখানে দেখো PQ রেখা এইটা হচ্ছে কিন্তু ও বিন্দু, PQ রেখা এবং CO এর সমদ্বিখণ্ডক, এটা। তাহলে যেহেতু PQ রেখা সমদ্বিখণ্ডক, তাহলে এই রেখা থেকে এটা লম্ব দূরত্ব আর এটা লম্ব দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে আর বিন্দু। তাহলে আর বিন্দু থেকে সিডি এর লম্ব দূরত্ব যা হবে, আর বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব কিন্তু একই হবে। তাইলে শর্ত মতে আমরা কি পাই, RL ইকুয়ালস টু হচ্ছে RM, এই দুটো সমান হবে। তাহলে RL কত? RL হচ্ছে আর বিন্দু থেকে এই সিডি এর লম্ব দূরত্ব। তাহলে সিডি রেখার সমীকরণ আমরা কি ধরছি, এটা হচ্ছে আমাদের সিডি হচ্ছে, এটা হচ্ছে 1 নং রেখা, আর এটা হচ্ছে 2 নং রেখা। তাহলে এটা কিন্তু সিডি রেখা নির্দেশ করতেছে, আর এটা হচ্ছে এবি রেখা নির্দেশ করতেছে। তাহলে এই r অফ x1 y1 থেকে সিডি এর লম্ব দূরত্ব কি হবে, x এর জায়গায় x1, এই যে a1 x1, এই যে RL বের করতেছি, r থেকে এই রেখা লম্ব দূরত্ব, b এর জায়গায় b1 y1 প্লাস c1 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার ইকুয়ালস টু, এই পাশে কি হবে, এই যে r থেকে আবার rm বের করতে হবে, মানে r থেকে ab এর লম্ব দূরত্ব। তাহলে ab রেখা এটা, x এর জায়গায় x1, y এর জায়গায় y1 প্লাস b2 c2 ডিভাইড বাই x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার, এটা আমরা পাই 1 নাম্বার। যেহেতু দেখো এই যে আর বিন্দু কিন্তু ab এর ঋণাত্মক পার্শ্বে অবস্থিত, cd এর ঋণাত্মক পার্শ্বে অবস্থিত, এই কারণে এইটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা আমরা পাইলাম একটা। তাহলে আরেকটা কি হবে, তাহলে আমরা কি পেলাম, একটা এই কোণ COA এর সমদ্বিখণ্ডক, COA এর সমদ্বিখণ্ডক, কোণ COA এর সমদ্বিখণ্ডক কি পেলাম, a1 x1 প্লাস b1 y1 প্লাস c1 ডিভাইড বাই রুট ওভার a1 স্কয়ার b1 স্কয়ার ইকুয়ালস টু a2 x1 প্লাস b2 y1 প্লাস c2 ডিভাইড বাই রুট ওভার a2 স্কয়ার b2 স্কয়ার। এটা হচ্ছে 1 নাম্বার আমরা পাই। দেন আবার আমরা এই যে এখানে কিন্তু আরো একটা কোণ আছে, এটা হচ্ছে ও বিন্দু, এখানে কিন্তু আরো একটি কোণ আছে, এই যে এটা সমদ্বিখণ্ডক কিন্তু বের করতে হবে। তাহলে এই রেখার উপরস্থ আবার একটা বিন্দু আমরা নেই,
s of x1 y1 x1 y1, তাহলে এটা থেকে এটা লম্ব দূরত্ব আমরা ধরে নিলাম n, আর এটা থেকে এটা লম্ব দূরত্ব আমরা ধরে নিলাম t t। তাহলে Sn সমান কিন্তু St হবে, শর্ত মতে Sn সমান হবে St। আচ্ছা, এখানে আমরা লিখে নিই যে কোণ COB, কোণ COB এর সমদ্বিখণ্ডক, B এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক হচ্ছে, আমরা এটাকে কি নিলাম, এটাকে আমরা নিলাম মনে করো x ZW, এটাকে ZW নিলাম, সমদ্বিখণ্ডক হচ্ছে ZW। তাইলে আমাদের কি পাই, যে ধরি এই সমদ্বিখণ্ডকের উপর x of x1 y1 যে কোনো বিন্দু, তাইলে এই বিন্দু থেকে আমরা লম্ব টানলাম কি SL সমান কি হবে, SL সমান হবে SM। তাহলে S থেকে লম্ব দূরত্ব SL, এই যে CD এর লম্ব দূরত্ব, তাহলে CD এর হচ্ছে এটা, তাহলে কি হবে A1 x1 plus B1 y1 plus C1 divided by A1 square B1 square। এখানে হবে কি A2 x1 plus B2 y1 plus C2 divided by root over A2 square B2 square, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে মাইনাস কেন হইলো, দেখো S বিন্দুটা এই যে AB রেখার ঋণাত্মক পাশে, কিন্তু CD রেখার ধনাত্মক পাশে অবস্থিত। তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এটা হচ্ছে 2 নাম্বার রেখা। তাহলে দেখো 1 পাইছি এটা, 2 পাইছি এটা, দুইটাকে একসাথে করলে আমাদের কোণের সমদ্বিখণ্ডক কি আসতেছে, দেখো 1 ও 2 ইমপ্লাইজ করলে, তাহলে আমরা 1 ও 2 যদি ইমপ্লাইজ করি, যে 1 ও 2 ইমপ্লাইজ করলে আমরা কি পাই, A1 x1 plus B1 y1 plus C1 divided by A1 square plus B1 square equals to plus minus A2 x2 x1 plus B2 y1 plus C2 divided by হচ্ছে A2 square plus হচ্ছে B2 square। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ, কোণের সমদ্বিখণ্ডক। তাইলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেখা, এটা একটা রেখা, দুই রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কি হবে, এখানে যদি আমরা x1 y1 কে xy তে ট্রান্সফার করি, তাহলে কি হবে A1x plus B1y plus C1, কারণ ভেরিয়েবল দ্বারা ট্রান্সফার করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে x1 এর পরিবর্তে আমরা x লিখলাম, y1 এর পরিবর্তে y লিখলাম, তাহলে এখানে আসতেছে A1 স্কয়ার plus B1 স্কয়ার, এখানে প্লাস মাইনাস A2x plus B2y plus C2 divided by A2 square plus B2 square, এটাই হবে आंसर। তাহলে দেখো দুটি রেখা কোণের সমদ্বিখণ্ডক কি হবে, এই যে যা আছে তাই হবে, উপরে প্রথম রেখাটা যা আছে তাই হবে, ডিভাইড বাই রুট ওভার এই রেখার x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার রুট, প্লাস মাইনাস দুই নাম্বার রেখা যা আছে তাই উপরে হবে, নিচে হচ্ছে x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার। তাহলে এখন আমরা একটা एग्जांपल দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই উদাহরণ কি হবে, আমরা ধরে নিচ্ছি যে 2x + y + 1 = 0 একটা রেখা, x + 2y + 1 + 2 = 0 আর একটা রেখা। তাহলে এই দুইটা রেখার কোণের সমদ্বিখণ্ডক কি হবে, কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এটা 1 এটা হচ্ছে 2, তাহলে 1 ও 2 এর কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক খণ্ডকের সমীকরণ। তাহলে সমীকরণ কি হবে, যা আছে তাই, প্রথম রেখা যা আছে তাই, এই যে যা আছে তাই লিখলাম, ডিভাইড বাই রুট ওভার x এর সহগ 2 2 স্কয়ার y এর সহগ 1 1 স্কয়ার, প্লাস মাইনাস এখানে ওই যে দুই নম্বর রেখা যা আছে তাই হবে x + 2y + 2
ডিভাইড বাই x এর সহগ হচ্ছে 1, এখানে y এর সহগ 2 এটা। এখন এই প্লাসের জন্য একবার ক্যালকুলেশন, মাইনাসের জন্য একবার ক্যালকুলেশন করলেই কিন্তু এই রেখা অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ চলে আসবে। অর্থাৎ 1 নাম্বার রেখা যদি এটা হয়, 2 নাম্বার রেখা যদি এটা হয়, তাহলে এদের কোণের সমদ্বিখণ্ডক প্লাস নিলে পাবো এই যে একটা, মাইনাস নিলে পাবো একটা। এই হচ্ছে এই সমীকরণ। এখন আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এবার আমরা কি পাই এখানে a1x plus b1y plus c1 equal to 0 একটা, a2x plus b2y plus c2 equals to 0 একটা। তাহলে এরা কিন্তু এই যে পরস্পর এইভাবে ছেদ করলো, ছেদ করলো, তাহলে এটা কিন্তু সূক্ষ্ম কোণ আর এটা হচ্ছে স্থূল কোণ। তাহলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক হবে কোনটা, স্থূল কোণের সমদ্বিখণ্ডক হবে কোনটা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এই যে এটা হচ্ছে কিন্তু সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই যে 1 নাম্বার, আর এটা কিন্তু স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ 2 নাম্বার। তাহলে এটা খুঁজে বের করার জন্য নিয়ম হচ্ছে এই যে এইটা a1 a2, এই যে x এর সহগদ্বয়ের গুণফল, y এর সহগদ্বয়ের গুণফল, এটা যদি গ্রেটার দেন 0 হয়, এটা যদি গ্রেটার দেন 0 হয়, আর আমরা জানি কোণের সমদ্বিখণ্ডক কি a1x plus b1y plus c1 বাই হচ্ছে √a1 স্কয়ার b1 স্কয়ার equal to plus minus আরে এটা কি মানুষ ভোগাল না তিন a2x plus b2y plus c2 ডিভাইড বাই a2 স্কয়ার plus b2 স্কয়ার। তাইলে এখানে কিন্তু এই যে প্লাস নিয়ে যেটা পাবো, এই যে যদি এটা প্লাস নিয়ে স্থূল কোণ, তাহলে প্লাস নিয়ে পাওয়া যাবে স্থূল কোণ, স্থূল কোণের সমদ্বিখণ্ডক, স্থূল কোণের সমদ্বিখণ্ডক, এবং মাইনাস নিয়ে পাওয়া যাবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ গ্রেটার দেন 0 মানে প্লাস, প্লাস নিয়ে স্থূল, গ্রেটার দেন 0 মানে প্লাস, প্লাস নিয়ে স্থূল কোণ, মাইনাস নিয়ে সূক্ষ্ম কোণ। আর যদি বিপরীতটা হয়, এটা যদি লেস দেন 0 হয়, তাহলে মাইনাস নিয়ে স্থূল কোণ, মাইনাস নিয়ে স্থূল কোণ, প্লাস নিয়ে সূক্ষ্ম কোণ। অর্থাৎ লেস দেন 0 মানে এটা ঋণাত্মক, তাহলে ঋণাত্মক নিয়ে স্থূল কোণ, ঋণাত্মক নিয়ে স্থূল কোণ, আর ধনাত্মক নিয়ে সূক্ষ্ম কোণ। এই হচ্ছে মূল বিষয়। দেন আমরা আরেকটা বিষয় দেখবো, লাস্ট, সর্বশেষ, সেটা হচ্ছে আমাদের লাস্ট আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয়। এখন আমাদের ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করতে হবে। তাহলে আমরা কি জানি অন্তঃকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের। আমরা জানি ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে বলা হয় ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে দেখো, আমরা যদি এবিসি একটি ত্রিভুজ নেই, এবিসি একটি ত্রিভুজ, তাহলে এর এ কোণের সমদ্বিখণ্ডক এডি, বি কোণের সমদ্বিখণ্ডক বিই এবং সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ, তাহলে এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও বিন্দুকে বলা হবে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। এখন আমাদের এই কেন্দ্র বের করার সূত্রটা আমরা দেখব, সেটা হচ্ছে ধরে নিচ্ছি আমরা এ বিন্দু হচ্ছে x1 y1 এবং বি বিন্দু হচ্ছে x2 y2, সি বিন্দু হচ্ছে x3 y3, এটা আমরা ধরে নিলাম। এবং আমরা জানি এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, স্মল লেটার a, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল লেটার সি, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল লেটার বি। এখন আমরা কিন্তু জানি যে একটি ত্রিভুজের কোন একটি শীর্ষের এই যে এই কোণের সমদ্বিখণ্ডক যদি আমরা টানি এডি, তাহলে এই কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাত, তাহলে এই কোণ সংলগ্ন বাহু কি এ বি এ সি, এই দুইটার অনুপাত। তৃতীয় বাহু কিন্তু বিসি, যে বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হইছে সেই বাহুর অনুপাত বিডি বাই ডিসি। দেখো বিসি বাহু কিন্তু টি বিন্দুতে দুই ভাগে বিভক্ত হইছে, তাহলে বিডি বাই ডিসি, এই দুইটার অনুপাত কিন্তু সমান হয়, এটা আমরা জানি। অর্থাৎ একটা ত্রিভুজের কোন একটি কোণকে সমদ্বিখণ্ডিত করলে ওই কোণের সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাত তৃতীয় বাহু যে বিন্দুতে দুই ভাগে বিভক্ত হইছে তাদের অনুপাত পরস্পর সমান, এটা আমরা জানি ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে, অর্থাৎ ত্রিভুজের গুণাবলী থেকে আমরা এটা জানি।
তাহলে এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমাদের এখানে এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, তাহলে আমরা কি পাই? ত্রিভুজ এবিসি এ আমরা লিখে নিই এ কোণ, বি কোণ, সি কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, ও বিন্দুতে ছেদ করে। তাইলে আমরা কি পাই? এই যে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাত, তার মানে এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই ডিসি ইকুয়ালস টু এই যে এবি বাহুর দৈর্ঘ্য কত? স্মল লেটার সি, এই যে স্মল লেটার সি, আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল লেটার বি। তাহলে এটা হচ্ছে আমাদের, এখান থেকে আমরা কি পাই? এটা সমান এটা, যেহেতু তিনটাই পরস্পর সমান তাহলে এটা সমান এটা লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বিডি বাই ডিসি ইকুয়ালস টু সি বাই বি। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো বিডি ইস টু ডিসি ইকুয়ালস টু সি ইস টু বি, এটা আমরা পাই। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। দেন আমরা কিন্তু পেয়ে গেছি ডি বিন্দু বিসি কে সি ইস টু বি অনুপাতে বিভক্ত করে। এই যে এখানে পাইলাম সি ইস টু ডি অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেলতে পারব। অর্থাৎ আমরা পাইলাম কি? বিডি ইস টু ডিসি, অর্থাৎ ডি বিন্দু বিসি কে সি ইস টু বি অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো, দুই পাশে দুই প্রান্ত বিন্দু দেওয়া আছে এবং মাঝে অনুপাতটাও দেওয়া আছে, ডি বিন্দুর অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু অনুপাতের সূত্র অ্যাপ্লাই করে ডি বিন্দু বের করতে পারি। তাহলে এই যে ডি বিন্দু হবে কি? এই সি এর সাথে যাবে x3 cx3 প্লাস bx2 ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল b প্লাস c, এবং সি এর সাথে y3 মানে cy3 প্লাস by3 ডিভাইড বাই b প্লাস c, এটা আমরা পাই। তাহলে ডি বিন্দু আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আরো কিছু বৈশিষ্ট্য এখানে আছে। দেখো এখানে কিন্তু এডি রেখা এই এবিসি ত্রিভুজকে দুইটা ত্রিভুজে ভাগ করছে, একটা এবিডি ত্রিভুজ আর একটা এসি ডি ত্রিভুজ, এবং বি কোণের সমদ্বিখণ্ডক বিও, সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সিও। তাইলে আবার ত্রিভুজ এবিসি হতে আমরা কি পাই? যে এডি রেখা ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি দুটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে, মিলিত হয়। তাহলে আমরা কি পাই? তাহলে এবিডি থেকে আমরা কি পাই? দেখো ওয়েব, এই যে কোণ সংলগ্ন, এই যে বি বিন্দু সমদ্বিখণ্ড হইছে, তাহলে বি কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাত। তাহলে আমরা পাচ্ছি কি? এবি বাই বিডি ইকুয়ালস টু ওএ বাই ওডি ইকুয়ালস টু এসি বাই সিডি ইকুয়ালস টু হচ্ছে, এখান থেকে আমরা কিন্তু একটা লিখতে পারি যে এই যে এই দুইটার যোগ করে নতুন একটা যদি আমরা অনুপাত তৈরি করি, তাও কিন্তু এই অনুপাতের সমানই হবে। যেমন দেখো এখানে আমরা আগে লিখে নেই যে এবি প্লাস এসি ডিভাইড বাই বিডি প্লাস সিডি, এটা আমরা লিখতে পারি। এতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই দুইটার উপরের দুইটা রাশি যোগ করছি, নিচের দুইটা রাশি যোগ করে নতুন একটা অনুপাত বানাইছি, এই অনুপাতও কিন্তু এদের সমানই হবে। যেমন এই যে দেখো, এই যে হাফ যোগ ইকুয়ালস টু হচ্ছে 2/4। তাহলে আমরা যদি দুটাকে যোগ করি, যে 2 আর 1 3, 4 আর 2 6, তাহলে নতুন যে অনুপাতটা হয়েছে এটাও কিন্তু এদের সমান, যে হাফের সমান।
তাহলে তিনটি অনুপাতের যে কোনো দুটিকে যোগ করে উপরে নিচে যোগ করে হরের সাথে হর যোগ লবের সাথে লব যোগ করে নতুন যে অনুপাতটা বানানো হয় সেটাও তাদের সমানই হয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই যে বি প্লাস এসি, এবি কত, এবি হচ্ছে সি, এটা হচ্ছে বি, তাহলে বি প্লাস সি, এবং বিডি প্লাস সিডি ইকুয়ালস টু হচ্ছে এ, এটা আমরা পাই। তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি ওয়ে, আমাদের দরকার ওয়ে বাই ওডি ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস সি বাই এ, এই যে এটা সমান এটা। দেন ফাইনালি আমাদের যেটা আসবে আমরা দেখতে পাচ্ছি এ ও ইস টু ওডি ইকুয়ালস টু বি প্লাস সি ইস টু এ, এটা আমরা পাই। তার মানে এই যে ও বিন্দু, এই যে ও বিন্দু এডি রেখাকে বি প্লাস সি ইস টু এ অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি বি প্লাস সি, এতটুকু বি প্লাস সি, আর এটা হচ্ছে এ, এই অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমরা এখন কিন্তু ও বিন্দু সহজে বের করতে পারি। এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, এই বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে আমরা এই অনুপাতটাও জানা আছে, তাহলে ও বিন্দু আমরা বের করতে পারি। তাহলে দেখো ও বিন্দু কি হবে, তাহলে যে ও বিন্দু, ও বিন্দুর এক্স স্থানাঙ্ক কি হবে, ও বিন্দুর এক্স স্থানাঙ্ক হবে দেখো এখানে কিন্তু বি প্লাস সি, বি প্লাস সি এর সাথে এইটার প্রথমটা গুণ, তাহলে এটার এই যে ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত, সি এক্স থ্রি, তাহলে এখানে হবে বি প্লাস সি ইন্টু সি এক্স থ্রি প্লাস বি এক্স টু ডিভাইড বাই হচ্ছে কত, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি ছিল, বি প্লাস সি, লিখি। তাহলে এই যে ও বিন্দুটি কি হবে, ও বিন্দু হবে প্রথমে এই যে বি প্লাস সি এর সাথে ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক গুণ এবং এ এর সাথে এটার এক্স স্থানাঙ্ক গুণ, তাহলে হবে এই যে বি প্লাস সি ইন্টু এ বি এক্স টু সি এক্স থ্রি ডিভাইড বাই বি প্লাস সি প্লাস এ এর সাথে এক্স ওয়ান গুণ এ এক্স ওয়ান ডিভাইড বাই হবে সবগুলির যোগফল এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি এর সাথে এ যোগ করলে এ প্লাস বি প্লাস সি, কমা এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে হবে এই যে বি প্লাস সি এর সাথে ওয়াই ওয়ান গুণ, তাহলে বি প্লাস সি ইন্টু হচ্ছে বি ওয়াই টু হবে বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইড বাই হচ্ছে বি প্লাস সি প্লাস এর সাথে ওয়াই ওয়ান গুণ, তাহলে এ ওয়াই ওয়ান ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি, এটা আমরা পাই। তাহলে ফাইনালি কি আসতেছে দেখো, এই যে বি প্লাস সি কিন্তু ক্যান্সেল, তাহলে থাকতেছে এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইড বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে হবে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান সরি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি, এই যে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত স্থানাঙ্ক। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে x1 y1 x2 y2 x3 y3 এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে কি হবে, এই যে অন্তকেন্দ্র হবে ax1, মানে এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য, ax1 প্লাস bx2 প্লাস cx3, অর্থাৎ ax1 bx2, তার মানে বিপরীত বাহুগুলো, অর্থাৎ এই বাহুর বিপরীত বিন্দু কিন্তু এইটা, তাহলে বি এর সাথে x2, এ কোণের এ বাহুর বিপরীত বিন্দু হচ্ছে এটা, তাহলে এ এর সাথে x1, তারপরে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই যে সি এর সাথে x3, মানে বিপরীত বাহুর সাথে তার বিপরীত স্থানাঙ্কের গুলার যোগফল হবে। তাহলে ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c, ay1 by2 cy3 ডিভাইড বাই a প্লাস b প্লাস c, এগুলি হচ্ছে এইভাবে আমাদের ত্রিভুজের অন্তকেন্দ্র বের করতে হবে। তাহলে আমরা একটা एग्जांपल দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি কোন ত্রিভুজে দেখো ত্রিভুজ ABC এর A বিন্দু দেওয়া আছে 1 2, B বিন্দু দেওয়া আছে 2 3, C বিন্দু দেওয়া আছে 5 4,
এবং বলা আছে যে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 4। এভাবে দেওয়া আছে। তাহলে বলছে যে এটার অন্তঃকেন্দ্র বের করো। তাহলে এখানে কিন্তু দেখো এটা x1 x2 x3। তাহলে এখানে অন্তঃকেন্দ্র ও কি হবে? দেখো অন্তঃকেন্দ্র ও হবে এই যে x1 এর সাথে তার বিপরীত বাহু দৈর্ঘ্য গুণ, তাহলে 2 × 1 প্লাস, তারপরে 4 এর সাথে গুণ হবে কি 5, এই যে x2, 4 এর সাথে 5, 4 × 5, এবং 3 এর সাথে 2, 3 × 2 ডিভাইড বাই a প্লাস b প্লাস c, অর্থাৎ 2 প্লাস 3 প্লাস 4, এটা হবে কমা। দেন y এর স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে একই কাজ, সেটা হচ্ছে 2 × 2 যোগ 4 × 4, মানে এই বাহুর বিপরীত কোণ, বিপরীত শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাথে গুণ, তাহলে 4 × 4 যোগ 3 × 3 ডিভাইড বাই হচ্ছে 4 যোগ 2 যোগ 3, এভাবে। দেন আমরা কি পাচ্ছি এখানে, সেটা হচ্ছে 2 × 2 হচ্ছে 20, 3 × 2 = 6, 4 × 3 = 7, 8, 9। এখানে হবে 2 × 2 = 4, 4 × 4 = 16, 4 16 9 বাই হচ্ছে 9। তাহলে আমরা কি পাচ্ছি 26 28 বাই 9, এখানে হচ্ছে 25 আর 4 29 বাই 9। এটাই হবে অ্যান্সার। অর্থাৎ ত্রিভুজের 3টি শীর্ষ এবং তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা সহজে কিন্তু এইভাবে সূত্র অ্যাপ্লাই করে ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করতে পারি। আজকের মতো এখানে, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।